ধর্মনগরে আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে, এটা নিয়ে এবার 10 বার হলো। এ পর্যন্ত 2018 পর ধর্মনগর পার্টি অফিস 10 বার আক্রান্ত হয়েছে। এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর করেছে। একবার একটা পিকেট দেওয়া হয়েছিল, পার্টি অফিসে একটা ফিক্সড পিকেট ছিল, এই পিকেটটা উইথড্র করে নিয়ে গেছেন। পরে দেখা গেল এই পার্টি অফিসটা সেদিন আক্রান্ত হলো। জেরক্স মেশিন, কম্পিউটার, ফার্নিচার, এমনকি কমোড পর্যন্ত যা ছিল, টয়লেটের জিনিসপত্র যা ছিল সব কিছু ভাঙচুর করেছে। সেখানে আমাদের পার্টির নেতৃত্ব 5 জন, বিভাগীয় সম্পাদক সহ 5 জন সাংঘাতিকভাবে প্রহৃত হয়েছেন এবং 2 জনকে আমাদের জিজ্ঞাসাবাদে চিকিৎসা করাতে হয়েছে। এই হলো ধর্মনগরের চিত্র। পুলিশকে ফোন করার পরও সেখানে পুলিশ সেদিন ফোন ধরেনি। এবং পরবর্তী সময়ে এখানে পিএসকিউতে আমরা যখন দৃষ্টি আকর্ষণ করেছি, তখন গিয়ে পুলিশ সেখানে গিয়ে প্রায় আধ ঘন্টা, ঘটনার আধ ঘন্টা পরে গিয়ে পুলিশ সেখানে যায়। ধর্মনগর থানা থেকে কত হবে, 1/2 কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের পার্টি অফিস ধর্মনগর থানা থেকে, কিন্তু সেখানে গিয়ে কোনো ব্যবস্থা সেখানে নিলেন না। আমাদের বিভাগীয় সম্পাদক রতন রায়, নিরঞ্জন দেবনাথ, হরকুমার নাথ, বেশ কয়েকজন ইনজুর্ড হয়েছে, 3 জন একটু বেশি ইনজুর্ড হয়েছে। 3 জনের নাম আমি আপনাদের সামনে তুললাম। এবং এই ঘটনাটা বেলা 12:30টা নাগাদ সেখানে সংঘটিত হয়েছে। একই তারিখে কাঁচ খাদ্যের দাবিতে ডুকলি ব্লকে একটা ডেপুটেশন ছিল। আমাদের যারা সমর্থক দরদি ডুকলি ব্লকে ডেপুটেশনটা দিয়ে তারা ডুকলি, আমাদের যেটাকে আমরা মহকুমা হিসেবে আমরা এটাকে এই কারণে মহকুমা, এটা সরকারি মহকুমা না, পার্টিগতভাবে আমরা এটাকে মহকুমা ডুকলি ব্লকটা নিয়ে এবং মিউনিসিপ্যালিটি এলাকার কাটাখালের দক্ষিণাংশ দিয়ে যেটা, এটা ডুকলির যে পার্টি অফিসটা, এটাকে আমরা বিভাগীয় দপ্তর হিসেবে ব্যবহার করি। এই দপ্তরটাও সেই দিন বেলা 1টা নাগাদ সেখানে পার্টি অফিসে ঢুকে গাড়ি ভাঙচুর করেন, জিনিসপত্র ভাঙচুর করেন এবং ইটপাটকেল থ্রো করেন। থানা থেকে এটা ডিস্টেন্স হবে বড়জোর 150 থেকে 200 মিটার। থানাতে টেলিফোন করার পরও সেখানে অনেক দেরি দিয়ে এসছেন। আসার পর তার দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায় এবং এই পার্টি অফিসটাও এটা নিয়ে পাক্কা 10 বার হয়েছে। এর আগে কয়েকবার আগুন দিয়েছেন, ভাঙচুর করেছে, আমরা ঠিকঠাক করেছি, আবার পার্টি অফিস খোলা হয়েছে। এটা নিয়ে এবার 10 বার হলো এই পার্টি অফিসটাকে ভাঙচুর করলেন এবং সমস্ত ক্ষেত্রে এফআইআর করা হয়েছে। কোনো আসামি গ্রেপ্তারে কোনো খবর নেই। শান্তির বাজারে একটা, আপনারা জানেন এখানে আমাদের পার্টি অফিসে খুলতে দেয় না, নিয়মিত আমাদেরকে কাজকর্ম করতে দেয় না। এটা তাদের মধ্যে বিজেপি দুটো গ্রুপ বা বিজেপির হয়তো নিজেদের মধ্যে তাদের কি নিয়ে জানি, তাদের মধ্যে একটা ওই ফেসবুকে কি সমস্ত মেসেজ টেসেজ নিয়ে বিতর্ক টিতর্ক হয়েছে, সেটা তাদের ব্যাপার, কি লেনদেন সংক্রান্ত ব্যাপার কি ব্যাপার, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। সেখানে গিয়ে হঠাৎ করে বাজারে গিয়ে আমাদের বাজার করতে গিয়েছে, এখানে গিয়ে 5 জনকে আমাদের সমর্থক এবং নেতৃস্থানীয় আছে 1-2 জন, তাদেরকে এমনভাবে মারধর করেছে যেটা চিন্তা করার মতো না। বাজারে গিয়ে কোনো কারণ ছাড়া হঠাৎ করে গিয়ে বাজারে গিয়ে সেখানে মারপিট শুরু করে দিয়েছেন। এই ঘটনাটা সংঘটিত করেছেন 29 তারিখ, এই 29শে এপ্রিল এই ঘটনাটা শান্তির বাজারে সংঘটিত হয়। এবং এখানে দেখা গেল যে 29শে এপ্রিল মান্দায় এই পার্টি অফিসটাও এর আগে 5-6 বার আক্রান্ত হয়েছে, তারপরও পার্টি অফিসটা খুলে আমাদের তারা বসছেন। মান্দাই পার্টি অফিসটা, মান্দাই পার্টি অফিসে গিয়ে সেখানে খুব অর্গানাইজড হয়েছে এবং এই পার্টি অফিসটা আমাদের কাছে খবর হলো স্থানীয় নির্বাচিত যারা আছেন ওই এলাকাতে, তারা মন্ত্রী সহ বিধায়িকা, তারা নানাভাবে তাদের কর্মীদেরকে বলতে শুরু করেছেন এই পার্টি অফিসটা খোলা থাকে কি করে, এটা তো খোলা থাকার কথা না। এই ধরনের উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছেন যেগুলো আমাদের কানে এসছে এবং তাদের দলের কর্মীরা এসে আমাদেরকে বলেছে যে এই ধরনের উস্কানি দিচ্ছে। এই প্রসঙ্গে মাসখানেক আগে আমরা থানার দৃষ্টি আকর্ষণ করি এবং এসডিপিও দৃষ্টি দিয়ে নেওয়া হয় যে এই পার্টি অফিসটাও ভাঙচুর করার জন্য বা অগ্নিসংযোগ করার জন্য একটা চেষ্টা চলছে, আপনারা এটা নজরে রাখুন। তারা বলছে না, আমরা নজরে রাখবো। আপনারা জানেন যে মান্দাই পার্টি অফিসে যারা মান্দাই গিয়েছেন, এটা একেবারে থানার সামনে, সেন্ট্রি পোস্ট থেকে পার্টি অফিসটা দেখা যায় থানার সামনে। এখানে সঙ্গে একটা ব্যাংকও আছে। এটা পাহারার জন্য কিন্তু সবসময় পুলিশ থাকে, কে নাই, এই ব্যাংকটাকে ভাড়া দেওয়ার জন্য। এটা পার্টি অফিসের সঙ্গে, বিল্ডিং এর সঙ্গে। মজার ঘটনা হলো কি,
সেই দিন রাত্রে দেখা গেল যে 29 তারিখ রাত্র 11টা নাগাদ বেশ কিছু বাইক নিয়ে তারা ব্লক অফিসের কাছে বাইকগুলো রেখে হেঁটে সেখানে যান, সঙ্গে টায়ার নিয়ে যান, পেট্রোল নিয়ে যান, কিছু বস্তা নিয়ে যান এবং টায়ারগুলো এবং প্রথম গিয়ে গেট ভাঙার চেষ্টা করেন, শেষ পর্যন্ত গেটটাকে ভাঙেন। তারপরে গিয়ে গেটের পাশে যে ফেন্সিং ছিল সেই ফেন্সিংটা বেড়া যেটা ছিল টিনের বেড়া, সেই টিনের বেড়াটাকে ভেঙে ফেলা হয়। গিয়ে ঢুকে পার্টি অফিসের ভিতর ঢুকে গিয়ে সেখানে টায়ার ফেলে টায়ারের উপর বস্তা দিয়ে পেট্রোল ঢেলে তার আগুন দেয় এবং এমনভাবে পুড়িয়েছে পার্টি অফিসটা, না দেখলে বোঝা বড় কঠিন। এবং অনেকক্ষণ ধরে সেই অগ্নিসংযোগের কাজ চলে, পার্টি অফিসটাকে সম্পূর্ণ হয়। এই যে দপ্তরটা, এই দপ্তরটা লোকাল কমিটি অফিস যেমনিতে মান্দায়, তাছাড়াও কিন্তু বিভাগীয় কাজকর্ম এখান থেকে জিরানিয়া বিভাগে যে কাজকর্ম অনেকটা এখান থেকে পরিচালনা করা হতো। এবং এই কারণে এই অফিসটা যাতে খোলা না থাকতে পারে এর জন্য এই ঘটনাটা করেছেন এবং শাসক দলের দুর্বৃত্তরা এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। এবং শাসক দল যখন তার জনবিচ্ছিন্নতা বাড়ছে, মানুষের সমর্থন কমছে, মানুষকে কোনো কিছু রিলিফ দিতে পারছেন না, কোনো জবাব দিতে পারছেন না, তখনই গিয়ে তারা সেখানে গিয়ে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি নিয়ে এবং ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার দৃষ্টিভঙ্গি নিয়ে এবং এখানে এই ঘটনা মান্দাইতেও সেখানে তারা সংঘটিত করলেন। দুর্ভিক্ষের মতো চলছে, পুরোপুরি দুর্ভিক্ষ নলটা তার কাছাকাছি, কাজ নেই, খাদ্য নেই। এই নিয়ে যখন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে, ভিলেজ কমিটিতে যাচ্ছেন, তারা তাদের দাবিগুলো নিয়ে উপস্থিত হচ্ছেন এবং নগর এলাকায়ও সেখানে টুইবের দাবিতে যাচ্ছে, রেগার দাবিতে যাচ্ছে যে আমাদেরকে কাজ দাও, খাদ্য দাও। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা, এটা কখনো হয়নি উৎসবের আগে কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি। এখনো অধিকাংশ ব্লকে সে অর্থ তারা পায়নি। এই দাবিতে আমাদের কর্মসূচি নিয়েছিল, সেই কর্মসূচি নিয়ে আমরা রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে। এবং সংগঠিতভাবে আমরা যেমন নেমেছি, যারা এটা দাবিদার, যারা কাজ করেছেন টাকা পায়নি, তারাও সেখানে গিয়ে কোথাও ব্লকে তালা দিয়েছেন, কোথাও পঞ্চায়েতে তালা দিয়েছেন, কোথাও ভিলেজ কমিটিতে তালা দিয়েছেন এই দাবিতে। এবং এই লড়াইটা যখন চলছে, এটাকে আটকানোর জন্য একটা চেষ্টা তাদের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত শ্রমিকরা না অথচ কাজ করেননি, কিন্তু তারা কিন্তু মজুরিটা পেয়ে যাচ্ছে। এরা কারা? এরা মণ্ডলের লোক, এরা হয়তো বা সেখানে তোলাবাজির সঙ্গে যুক্ত, এরা সেখানে গিয়ে দেখা যায় তাদের মজুরিটা পেয়ে যাচ্ছে। প্রকৃত শ্রমিক যারা, গরিব যারা, তারা সেখানে মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো কোনো ব্লকে কিছু পেমেন্ট করেছে, কিন্তু অধিকাংশ ব্লকে এখনো সেই পেমেন্ট হয়নি। এবং ব্লকের যে ডিপার্টমেন্টগুলো, পিডব্লিউডি, বিদ্যুৎ, তারপর উপজাতি কল্যাণ দপ্তর, তফসিলি কল্যাণ দপ্তর, পঞ্চায়েত, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টগুলো থেকে অর্থ দিয়ে কিছু কাজের ব্যবস্থা করা হয়, এই ডিপার্টমেন্টগুলো অধিকাংশ হাত গুটিয়ে বসে আছেন, কোনো অর্থ নাকি তাদের নেই। সেখানেও দেখা যায় কোনো কাজ নেই। তো লোকে কাজ পাবে কোথায়? কোনো কাজ নেই, এই অবস্থা চলছে। উল্টো দিকে আমরা লক্ষ্য করছি খালি পদ পূরণের বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন চলছে। কিছু কিছু মাঝে মধ্যে 2-4টা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছেন এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না। এবং ইন্টারভিউ হয়েছে, সেখানে অফার ছাড়া হয়নি। এবং খালি পদ আপনারা দেখেছেন, বিধানসভা যে তথ্য দিয়েছে 50,000-এর উপর খালি পদ পড়ে আছে। সেই খালি পদগুলো যদি নির্দিষ্ট সময় পূরণ না করা হয়, এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিশড হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়। এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমনিতেই কর্মসংস্থানের সুযোগ নেই। এবং সেখানে গিয়ে সেই খালি পদ পূরণের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা অনুযায়ী যেগুলো আছে নতুন পদ তৈরি না করুক, খালি পদটা পূরণ করা উচিত। এবং তার সঙ্গে নেশা পাল্লা দিয়ে চলছে সারা রাজ্যে। এত নেশা দ্রব্য ধরা পড়ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, কি বেরিয়ে যাচ্ছে না, কি ব্যাপার এটা তারাই বলতে পারবে। কিন্তু সেখানে এটার বিরুদ্ধে যুবকরা এবং ছাত্ররা যখন রাস্তায়, তারা বিভিন্ন জেলা সদর বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে হাজার হাজার যুবক যখন রাস্তায় নামিয়ে তারা লড়াই করছেন, আন্দোলন করছেন, এই অবস্থার মধ্যে এটা চলছে। আর উল্টো দিকে আরেক দিকে যেটা চলছে,
পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, এবং পানীয় জল বিদ্যুতের দাবিতে আমজনতা যারা বেশ কয়েকদিনে জল পায় না, বিদ্যুৎ পায় না, হয়তো বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করছেন অথবা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করছেন। এই হলো রাজ্যের চেহারা, সামগ্রিক যে চেহারা চলছে এটা নিয়ে মানুষ দেখা যায় রাস্তায় নেমে তাদের যে ক্ষোভ এটা অভিব্যক্তি তারা ঘটাচ্ছেন। সাধারণ আইন শৃঙ্খলার দিকে যদি মারপিটটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং সেখানে দিনের বেলা আগরতলা শহরে চুরি হয় এবং জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আসামি গ্রেপ্তার হয় না, এবং এগুলো কি চলছে, এবং সেখানে গিয়ে গোটা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ চলছে, এবং এই নৈরাজ্যের হাত থেকে মানুষ এখন মুক্তি চাইছেন। আমরা এগুলো নিয়ে আমরা বামপন্থীরও সেখানে উদ্বিগ্ন। নারীরা নির্যাতিত হচ্ছেন, প্রায়শই এটা ঘটনা ঘটছে, কিন্তু সেখানে কোনো আসামি গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নেই। হাইওয়ে যেগুলো হয়েছে, তৈরি হয়েছে যে হাইওয়েগুলি, সেই হাইওয়েগুলির অবস্থাটা কি? আপনারা যদি এখন যান খোয়াই দিয়ে কমলপুরের রাস্তাটা, বা এখানে যে নতুন বেশি দিন হয়নি, এই হাইওয়েগুলি এত নিম্নমানের কাজ হয়েছে, এগুলি দেখা যাচ্ছে 1 বছর যাওয়ার পরে সেখানে এবড়ো থেবড়ো অবস্থা, এবং সেখানে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে, এবং মাছের চাষ করা যাবে কোনো কোনো জায়গাতে এমন গর্ত হয়ে গেছে হাইওয়েতে। তাহলে এই কাজটা খুবই নিম্নমানের হয়েছে, এটা তো হওয়ার কথা না। এবং এগুলো নিয়েও মানুষের মধ্যে খুব বিক্ষোভে বহিঃপ্রকাশ ঘটছে। দুর্নীতি চলছে, সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হচ্ছে, বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, এগুলি নিয়ে অভিযোগ জানালেও দেখার কোনো লোক নেই, এবং দুর্নীতি তোলাবাজি এখানে নিত্যকার ঘটনা চলছে। এই পরিস্থিতির মধ্যে মানুষ যখন প্রতিবাদে সোচ্চার রাস্তায় নামতে শুরু করেছেন, বামপন্থীরা যখন রাস্তায় নামতে শুরু করেছেন, এটা সম্পর্কে স্পষ্ট জবাব যেহেতু মানুষকে দিতে পারছেন না, স্পষ্ট উত্তর দিতে পারছেন না, সরকারের কাছে কোনো জবাব নেই, কারণ এটা ব্যর্থ, তারা এই সমস্যার সমাধান দিতে পারছেন না, তখন গিয়ে বল প্রয়োগের পদ্ধতিটা গ্রহণ করেছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে অনেকগুলো পার্টি অফিস এখনো আমরা খুলতে পারিনি, এবং অনেক পার্টি অফিস ভাঙচুর করেছে, ভেঙে দিয়েছে। এর মধ্যে যে পার্টি অফিসগুলি খুলে আমরা মানুষের সমস্যা নিয়ে এটা লড়াই আন্দোলনের ঠিকানা, আমরা পার্টি অফিসকে লড়াই এবং আন্দোলনের ঠিকানা হিসেবে ব্যবহার করি, এগুলো নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি সেখান থেকে লড়াই আন্দোলন পরিচালিত হয়, এটা তারা প্রথম বুঝতে পারছেন। এই কারণে আগে ভেঙে দিয়েছেন, এখন যেগুলো চালু আছে সেগুলো দেখা যায় পর্যায়ক্রমে সেখানে আক্রমণ সংগঠিত করতে শুরু করেছেন। বিক্ষোভও করেছেন, বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে, ধর্মনগরও বিক্ষোভ হয়েছে, এবং সমস্ত সেখানে এটা করে ভাবছেন যে সিপিএম অফিসগুলো বন্ধ করে দেবেন। কিন্তু আমরা আক্রমণের মুখে দাঁড়িয়েও আমাদের সাহসী কমরেডরা সেখানে গিয়ে অফিস খুলছেন, এবং অফিস খোলা রেখে সেখানে কাজকর্ম পরিচালনা করার চেষ্টা করছেন। 21 তারিখ এপ্রিলে সোনাইছড়ি সাবরুমের, এটা পার্টির লোকাল কমিটি অফিস, এটা এ নিয়ে 7 বার ভাঙচুর পুড়িয়ে দিয়েছেন, এবং লাস্ট গিয়ে 21 এপ্রিল সোনাইছড়ির লোকাল কমিটি অফিসটাতে রাতের বেলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, যাতে এখানে কোনো প্রকার কাজকর্ম আমরা প্রকাশ্য রাজনৈতিক কাজকর্ম, পার্টি পরিচালনার কাজকর্ম, যেটা আমরা অধিকার এবং সেটা যাতে আমরা প্রয়োগ না করতে পারি, এই কাজটা তারা করেছেন। এবং আপনারা জানেন যে এখানে একটা বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি ছিল, এবং সেটা এই চণ্ডীপুর স্কোয়ার বলে এটাকে, সেই জায়গাটার মধ্যে মূর্তিটা স্থাপন করা ছিল। এই মূর্তিটা প্রথম ভেঙে ফেলা হয়, তারপর সরকারের থেকে বলা হয়েছিল যে মূর্তিটা তারা স্থাপন করে দেবে, আজও সেই প্রতিশ্রুতি তারা রূপায়ণ করেননি। আমরা যখন ভাবছিলাম যে আমরা নিজেরাই একটা মূর্তি তৈরি করি, সেই জায়গায় মূর্তিটা স্থাপন করবো, ওই জায়গাটার মধ্যে নিয়ে রামের মূর্তি সেখানে বসিয়ে দিতেন, এবং এটা শাসক দলই এটার সঙ্গে যুক্ত, ওরা করেছেন। কিন্তু সেখানেও গিয়ে কিন্তু সরকার নির্বিকার কোনো ভূমিকা নিলেন না, পুলিশও সেখানে কোনো ভূমিকা নিলেন না। তাহলে একটার পর একটা ঘটনা, এই ঘটনাটা সংঘটিত হয়েছে এপ্রিলের 12 তারিখ। আমি যে ঘটনাগুলো আপনাদেরকে দিলাম অধিকাংশ দেখবেন এপ্রিলের 2nd উইক থেকে 4th উইক পর্যন্ত এই প্রত্যেকটা ঘটনা সেখানে সংঘটিত করা হয়েছে। তাহলে এই ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার, শাসক দল চায় না যে সিপিএম তো এটা নিষিদ্ধ পার্টি না, এটা গণতান্ত্রিক দল এবং স্বীকৃত রাজনৈতিক দল, এরা প্রকাশ্যে কাজকর্ম করুক, মানুষের সমস্যাগুলো তুলে ধরুক, এখানে গিয়ে শাসক দল এটাকে কোনো অবস্থাতেই সহ্য করতে চায় না। আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমাদের সিপিআই মিলন বৈদ্য এবং
আমাদের পরেশ সরকার ফরওয়ার্ড ব্লকের, এবং আরএসপির ছিলেন কমরেড দীপক দেব, এবং আমাদের সিপিআইএম এর পক্ষ থেকেও রাধাচরণ দেববর্মা, আর আমি বামফ্রন্ট কনভেনার হিসেবে ছিলাম। আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম। এডিজি আমাদেরকে আজকে টাইম দিয়েছিলেন 11:30টায়। আমরা যাই, এবং ওনার সঙ্গে আরও কিছু অফিসার ছিলেন, পুলিশ উচ্চপদস্থ অফিসার। ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি, এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোনো অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত হয়েছে কিনা, এমনকি যেই যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও করেনি যে আসলে ঘটনাটা কি, একটু জানতে চাই, ঘটনাটা জানার চেষ্টা করিনি, তদন্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। এবং তখন গিয়ে তিনি সবটা শুনেছেন, শুনে বলছেন যে না, আমি এটা আপনাদের কাগজটা দেখলাম, পেয়েছি, এই সম্পর্কে আমরা তদন্ত করাবো, এবং এই অফিসগুলো সব যে অবস্থাটা চলছে এটাকে দেখা যাক কিভাবে কি করা যায়, কতটুকু করা যায়, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তিনি আলোচনার পর এটা বললেন, এবং আমাদেরকে আমরা বললাম যে তাহলে বলে দিন যে সিপিএম প্রকাশ্যে কোনো কাজ করতে পারবে না, এই তো আপনাদের বক্তব্য কিনা। না না, কেন করতে পারবে না, সকলেরই তো অধিকার আছে, সকলেই তো নিশ্চয়ই যার কাজ করবে, এবং এখানে করার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই কিচ্ছু। তাহলে এই ধরনের আক্রমণ একের পর এক ঘটছে, সেখানে দেখা যায় পুলিশ নির্বিকার কোনো ভূমিকা তারা নিচ্ছে না। কেন এটা হবে? যে পুলিশ, আপনারা জানেন যে একসময় রাষ্ট্রপতি কলাপ্রাপ্ত, সেই পুলিশের ক্ষেত্রে এই ভূমিকা কেন পুলিশের? এবং তিনি শুনেছেন, এই সম্পর্কে কোনো হা বা না কিছু বলেননি। সমগ্র কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আমি বিষয়টা তদন্ত করে দেখব, এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দিক থেকে আমরা দেখব, এইটুকু বলেছে ওনার দিক থেকে। এটা হলো, আমি আপনাদের সামনে মেমোরেন্ডামের কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে মেমোরেন্ডামটা আমরা দিয়েছি, এবং এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দিয়েছি। আমরা আশা করি পুলিশের মধ্যে যারা আছেন তারা সেটাকে এনকোয়ারি করবেন, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করবেন, এবং তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এই দাবি আমরা জানিয়েছি। আর সঙ্গে এটাও বলেছি, এখনো কিন্তু এই ঘটনা কন্টিনিউ করছে, বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল টর্চারের কাজ চলছে, এবং এটা যাতে বন্ধ হয় সেখানেও কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত। আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না, এবং এই সম্পর্কেও সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়েছি। কি বলতে চান? আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান ইতিমধ্যে আপনাদের সামনে বিস্তারিত কথা বলেছেন। কনভেনার, আমি আপনাদের সামনে কিছু কথা বলছি। আসলে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে এই রাজ্য সরকার একেবারে পঙ্গু করে রেখেছে। পুলিশকে কোনো ধরনের নিরপেক্ষভাবে কাজ করবার যে সাংবিধানিক যে রাইট, এটাকে কেড়ে নেওয়া হচ্ছে বলেই ধরে নিতে পারি। আমি গতকালের কথাই বলছি। গতকাল 1 তারিখ 2 মে 3:30 নাগাদ এই যে সিরাজমোহনপুর থানা এলাকায় ফটিক সরাতে, সেখানে একটা কি মেলা চলছে, সেখানে মেলাতে অবৈধভাবে মণ্ডলের যুব মোর্চা তারা সেখানে কি জান্দি মুন্ডা কি খেলা চালাচ্ছে, সেটাকে বাধা দিতে গিয়ে পুলিশের উপর যে মারমুখীভাবে আক্রমণ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। শেষমেশ 2 জন পুলিশ, একজন পুলিশের সাব ইন্সপেক্টর আপনার উত্তম দাস, আরেকজন পুলিশ কনস্টেবল, তাকে সিধাই হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এবং এমন ঘটনা, পুলিশ শেষমেশ এফআইআর করতে পর্যন্ত বই পেয়েছে, যদিও শেষমেশ আপনার 132, 117, 351 ধারায় আপনার বিএনএস 2023 ধারা অনুসারে 8 জনের নামে 2023 সাল এই ধারা অনুসারে তাদের বিরুদ্ধে 8 জনের বিরুদ্ধে কেস করেছে, এফআইআর করেছে, কিন্তু পুলিশ এখনও ধরতে সাহস করে নাই। এমনকি মজার ঘটনা হলো, যার নেতৃত্ব হয়েছে সে হচ্ছে যুব মোর্চার স্থানীয় সভাপতি মান্না ঘোষ। তার বাবা হলো সাতদুপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন ঘোষ। থানাতে 7টার সময় গিয়ে শাসিয়ে পুলিশকে বলছে আমার ছেলে মান্না ঘোষের নামে কোনো ধরনের এফআইআর করা যাবে না,
সিসি ক্যামেরাতে এখনো অন রেকর্ড আছে। আপনারা যদি জানতে চান, সিসি ক্যামেরা যদি দেখতে চান দেখতে পারবেন। এবং সেরকমভাবে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়ে সেখানে আপনার হাসপাতালে সেখানে ভর্তি হতে হয়েছে। এই রকম ঘটনা ওরা এটা ভয়ঙ্কর ধরনের অরাজকতা। এই যে মালদায় যেটা ঘটেছে, থানা থেকে 50 মিটার হবে না। তো আমি তো আমাদের কনভেনার বলেছেন যে পুলিশ সন্ত্রাসবাদী দমন করেছে, যে পুলিশ গোটা দেশের মধ্যে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী সাহেব পর্যন্ত প্রশংসা করতে হয়েছে, জানতে চেয়েছিলেন এই রাজ্যে সরকার কি করে সন্ত্রাসবাদীদের দমন করেছে, অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছে। এটা তো সরকার এককভাবে না, পুলিশ প্রশাসন সরকার জনগণকে সাথে নিয়েই এটা দমন করেছে। পুলিশের ছিল মুখ্য ভূমিকা, কিন্তু এই পুলিশে আজকে এই দৈন্য দশা। এখন একই এই যে আপনার ইয়েতে 14 তারিখ পুলিশ নিয়ম মাফিক তারা রাস্তায় চেকিং করে। মণ্ডলের যুব মোর্চার বুথ সভাপতি সে বলছে তাদের চেকিং করা যাবে না, হেলমেট নেই, আপনার কি বলবো, বৈধ কোনো কাগজপত্র নেই, তারপরেও তাদের চেকিং করা যাবে না। জনসমক্ষে এই পুলিশ সাব ইন্সপেক্টর সহ যারা ডিউটি কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে মানে আপনার একেবারে ভাষায় প্রকাশ করা যাবে না, সেরকমভাবে গালিগালাজ সেখানে করছে প্রকাশ্যে। এবং এতে আপনার এই যে যুব মোর্চার যিনি ছিলেন নামটা ভুলে গেছি, সজল দেব, যুব মোর্চার আপনার সভাপতি নাকি স্থানীয় সভাপতি। এই হচ্ছে মানে অবস্থা। আপনারা জানেন গত 16 তারিখ এই যে মোহনপুর এলাকায় কিছু সংখ্যালঘু পরিবারে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে। এখন সেখানে নামাজ পড়তে দিচ্ছে না তাদেরকে। ইতিমধ্যে 2-3 পরিবার 16 তারিখ থেকে আজকে 2 তারিখ পর্যন্ত তারা কোনো নামাজ পড়ার কোনো সুযোগ পায় নাই। সেখানে ঘরে ঘরে সাঁচিয়ে বলছে নামাজ পড়া যাবে না, কোনো ধরনের ধর্মীয় কাণ্ড কারখানা করা যাবে না, তাদের সাঁচিয়ে বলছে। ফলে ভয়ে ইতিমধ্যে 2-3 পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলেই গেছে। কাজে আইন শৃঙ্খলা কোথায় থেকেছে? এই 15 দিনের মধ্যে আপনার এই শুধু পশ্চিম ত্রিপুরায় 4-5টা আপনার গণধর্ষণের ঘটনা ঘটেছে। আপনার চম্পনগরে ঘটেছে গত এপ্রিল মাসে আপনার 17-18 তারিখ দিকে। একইভাবে ঘটেছে আপনার 17 তারিখ নবচন্দ্র ঠাকুর পাড়া আপনার লেফুঙ্গা থানা এলাকায়, গান্ধীগ্রাম সাহাপাড়ায় একইভাবে সেখানে 13 বছরের নাবালিকার উপর সেখানেও ধর্ষণের ঘটনা ঘটেছে। একটা আসামি এখন পর্যন্ত ধরা পড়ে নাই। এরকমটা তো হওয়ার কথা ছিল না। ঠিক আছে, অন্যায় বা কিছু এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে কোনো সময় ঘটতে পারে, হতে পারে, কিন্তু আইন বলে তো একটা জিনিস আছে। এখন এগুলি কিছুই এখন আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে একেবারে তলানিতে ঠেকেছে। এখন তো শাসক গোষ্ঠীরা মনে করে পুলিশ তাদেরই, আইন তাদেরই। আরে পুলিশ তো সবার, রাজ্যের, জনগণের, সরকারের। এই সরকার তো সবার, সকল অংশে নাগরিকের। আইন আদালত তো সকলেরই। কিন্তু এখন এই আইন আদালত পুলিশ সমস্ত কিছুকে কুক্ষিগত করে মানুষের যে গণতান্ত্রিক ন্যূনতম যে অধিকার এটাকে পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা যেটা চলছে আর কি, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে